অবশেষে পরাজয় বরণ করলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবং কেন এই পরাজয়টা বরণ করলো এবং ইরান কি কি কৌশল নিয়েও এই মার্কিন পরাশক্তি এবং ইসরায়েলের মতো একটা প্রযুক্তিগতভাবে সুসংগঠিত দেশকে পরাজিত করলো সে বিষয়ে আলোচনা করব। তবে গত পরশুদিন ডোনাল্ড ট্রাম্প ইরানকে যেই 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলেন যে হরমুজ প্রণালী না ছাড়লে 48 ঘন্টা পর ইরানের সকল এনার্জি সেক্টর গুঁড়িয়ে দেওয়া হবে, তারপর কিন্তু ইরান পাল্টা হুমকিতে বলেছিল তাহলে আর এই ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের কোনো এনার্জি সেক্টর অক্ষত থাকবে না। তারপরই চরম জল্পনা কল্পনা, চরম উত্তেজনা, কিন্তু সেই উত্তেজনার আগুনে পানি ঢেলে দিলেন ডোনাল্ড ট্রাম্প নিজেই। এখন আমি আলোচনা করব যে আসলে ডোনাল্ড ট্রাম্প বা আমেরিকা ইসরায়েলকে ইরান পরাজিত করেছে, নাকি তারা আসলে নিজেরাই নিজেদের ফাঁদে পা দিয়ে পরাজয় বরণ করেছে। যুদ্ধের ভিতরে আপনি চিরশত্রু রাশিয়াকে তেল বিক্রি করার অনুমতি দিলেন, আবার ইরানকেও বলতেছেন তেল বিক্রি করতে পারবে। একদিকে যুদ্ধ, আরেকদিকে তেল বিক্রি, আর নানা রকম বিভিন্ন বিষয় আছে যেগুলো আসলে ট্রাম্পের এক কথার সঙ্গে আরেক কথা মিলে না, এবং আজকের সিদ্ধান্ত কালকের সিদ্ধান্তের সঙ্গে পরস্পর সাংঘর্ষিক। যাই হোক, আমি দেখি আসলে ট্রাম্প তার নিজের মিডিয়া ট্রুথ সোশ্যালে কি লিখেছেন। ট্রাম্প লিখেছেন যে গত দুদিন ধরেই আলোচনা হচ্ছে, যা ইতিবাচক দিকে এগুচ্ছে। আলোচনা গঠনমূলক হওয়ায় আপাতত ইরানের বিদ্যুৎ কেন্দ্রগুলিতে হামলার সিদ্ধান্ত পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী 5 দিন হামলা না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এই স্থগিতাদেশ নির্ভর করছে চলতি সপ্তাহে আলোচনার অগ্রগতির উপর। পরিস্থিতি বদলালে আবারও কড়া পদক্ষেপের সম্ভাবনা রয়েছে। পরে ডোনাল্ড ট্রাম্প তার এয়ারফোর্স ওয়ানের পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের বলেছেন যে খুবই কার্যকর আলোচনা হয়েছে এবং তার উপদেষ্টা স্টিভ হুইপটপ এবং জামাতা জ্যারেড কুশনার যুক্ত ছিলেন। এবং তিনি আরো বলেন যে আমাদের মধ্যে ঐক্যমত্যের বড় জায়গা রয়েছে। আমি বলবো যে প্রায় সব বিষয়ই আমরা একমত হয়েছি। আরে বাবা, এবং সব বিষয়ই একমত হয়েছে। এবং ট্রাম্প বললেন যে আমেরিকা ইরানের একজন শীর্ষস্থানীয় ব্যক্তির সঙ্গে কথা বলেছে, তবে তিনি নতুন সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি নন। তিনি আরো যোগ করেন যে আমি জানি না মুস্তফা বেঁচে আছেন নাকি নাই। এদিকে আমেরিকার সঙ্গে এমন কোনো আলোচনা ইরানের হয়নি বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের খালিবাফ। তিনি বলেছেন যে আমেরিকার সঙ্গে আমাদের কোনো আলোচনা হয়নি, শুধুমাত্র আর্থিক এবং তেলের বাজার নিয়ন্ত্রণ করতে এবং আমেরিকা ও ইসরায়েল যে চোরাবালি আটকে গিয়েছে তা থেকে বাঁচতেই এই মিথ্যা খবর ব্যবহৃত হচ্ছে। ইরানের পার্লামেন্টের স্পিকার গালিবাফ আরো বলেন যে ইরানের আগ্রাসনকারীদের পূর্ণ এবং অনুশোচনামূলক শাস্তি না হওয়া পর্যন্ত ইরানি কর্মকর্তারা দৃঢ়ভাবে এই যুদ্ধ চালিয়ে যাবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে কে সত্য কে মিথ্যা? ট্রাম্প বলতেছে ইরানের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়েছে। সাংবাদিকরা জিজ্ঞেস করছে কার সঙ্গে, তিনি বলছেন নাম বলা যাবে না, নাম বললে আবার তারও মৃত্যু হতে পারে। তার মানে এগুলো হচ্ছে পরস্পর বিরোধী কথাবার্তা। ওদিকে ইরান বলতেছে যে কোনো আলোচনাই হয়নি। আবার শুনলাম নাকি যে পাকিস্তান, মিশর এবং তুরস্ক এই 3টা দেশ মূলত মধ্যস্থতা করতেছে ট্রাম্পের জামাতা ইভাঙ্কার স্বামী জ্যারেড কুশনারের সঙ্গে। তো হয়তো বা কিছু আলাপ আলোচনা এই পাকিস্তান, মিশর এবং তুরস্কের সঙ্গে হয়েছে। এখন এই আলোচনাটাকেই ট্রাম্প বলতেছেন যে ইরানের সঙ্গে আলোচনা হয়েছে, কিন্তু আসলে কিন্তু ইরানের সঙ্গে আলোচনা হয়নি। এখন ট্রাম্প পড়তেছেন বিশাল চোরাবালিতে, যেটা আসলে ইরান অলরেডি বলে দিয়েছে। আজকে দেখুন ব্রিটিশ প্রধানমন্ত্রী তিনি ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন, ট্রাম্পকে বলেছেন যে আমাদের সংকটে তেল নাই, গ্যাস নাই। আজকে কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী কোবরা মিটিং ডেকেছেন, যেটা কিন্তু তিনি অত্যন্ত সংকটের সময় ডাকেন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কোবরা মিটিং ডাকা মানে অনেক বড় কিছু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে লোকসভায় দাঁড়িয়ে বলেছেন যে ভারত মহাসংকটে আছে, ভারতের তেল নাই, গ্যাস নাই। এবং আজকে মাত্র একটা জাহাজ হরমুজ প্রণালী পার হয়েছে ইরানের অনুমতি নিয়ে, সেটা হচ্ছে ভারতের জাহাজ। এবং দেখুন আপনি, দক্ষিণ কোরিয়া আমেরিকা ঘনিষ্ঠ মিত্র, কিন্তু আমেরিকার উপর নির্ভর না করে তারা ইরানকে ফোন করেছে যাতে তাদের জাহাজটা হরমুজ দিয়ে নিরাপদে পার হয়, এবং হয়েছেও। এবং গতকালকে জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি, নারী প্রধানমন্ত্রী, তিনি গিয়েছেন হোয়াইট হাউসে এবং সেখানে তাকে ট্রাম্প এক প্রকার অপমান করেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পার্ল হারবার নামে একটি জায়গায় জাপানি সৈন্যরা আমেরিকানদের আক্রমণ করেছিল, সেখানে বহু হতাহত হয়েছে। এটা অনেক আগের কথা। এই ডোনাল্ড ট্রাম্প গতকালকে সেই পার্ল হারবারের কথা উত্থাপন করে এই জাপানি প্রধানমন্ত্রীকে অপমান করেছেন, বিব্রতকর করেছেন, এবং এটা কিন্তু জাপান দেখেছে। এবং এরপরই জাপান সরাসরি ইরানের সঙ্গে যোগাযোগ করা শুরু করে। এবং জাপানের সঙ্গে আমেরিকার যে বাণিজ্য চুক্তি হওয়ার কথা, সেই চুক্তিগুলো কিন্তু পোস্টপোন রয়েছে, এবং জাপানের প্রধানমন্ত্রীর এই আমেরিকা সফর সরাসরি ব্যর্থ হয়েছে। এবং এরপরেই জাপান কূটনৈতিকভাবে ইরানের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। আপনারা কি মনে করেন যে ইরানের বড় বড় মন্ত্রীগুলা তারা কি ওই যে ইসরায়েলি হামলার ভয়ে বাংকারে লুকিয়ে আছে? না,
তারা বাহিরে বেরোচ্ছে, কথা বলতেছে, মরতেছে, আবার আরো বেরোচ্ছে, আরো মরতেছে, কিন্তু তারা বাংকারে লুকে নাই। কিন্তু তারা জনগণের সঙ্গে আছে, মানুষের সঙ্গে আছে। এবং ইরানের যে পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগারচি সম্ভবত, তিনি সমস্ত বিশ্বের বড় বড় লিডারদের সঙ্গে টেলিফোনে কথা বলতেছেন যে আমাদের উপর এই যুদ্ধ অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া হয়েছে, আমরা কিচ্ছু করি নাই। এমনকি মার্কিন গোয়েন্দা প্রধান তিনি বলতে করছেন, তিনি বলছেন যে না, ইরান আমাদের হুমকি ছিল না, শুধু শুধু এই ইসরায়েলের কথায় ট্রাম্প আক্রমণ করেছে। এখন এই আক্রমণ করার পরে তো পুরো আটকে গেল এখন চোরাবালিতে। এখন প্রশ্ন হচ্ছে যে আসলে কি ট্রাম্প যুদ্ধবিরতিতে যেতে চান, নাকি এটা আরেকটা ফাঁদ? কারণ অনেকেই বলতেছে যে গত দুদিন ছিল শনি এবং রবিবার, ইউরোপে কিন্তু শনি রবিবার বাজার থাকে বন্ধ, শেয়ার মার্কেট থাকে বন্ধ। যেহেতু আজকে সোমবার এবং এই সোমবারে যদি এই যুদ্ধাবস্থা বিরাজ করে, তাহলে কিন্তু সমস্ত বিশ্বের স্টক মার্কেট কলাপস করবে এবং তেলের দাম বাড়তে বাড়তে ব্যারেল প্রতি $200 অতিক্রম করবে। সে কারণেই তিনি একটু শূন্যরম করলেন, যাতে অর্থনীতি ঠিক থাকে, তেলের দাম কম থাকে এবং স্টক মার্কেটের প্রাইস বৃদ্ধি পায়। এবং হয়েছে তাই। কিন্তু ট্রাম্প তার এই সিদ্ধান্ত ঘোষণা করার সঙ্গে সঙ্গে বিশ্বে তেলের দাম কমতে শুরু করেছে এবং স্টক মার্কেট ঘুরে দাঁড়াচ্ছে। এখন ট্রাম্প বলতেছেন যে 5 দিনের জন্য যুদ্ধবিরতি। হ্যাঁ, 5 দিনের জন্য, তার মানে সোম থেকে শুক্র 5 দিন, তারপর আবার সোমবার থেকে যুদ্ধবিরতি। এখন ট্রাম্প বলতেছে যে যদি আলোচনা ফলপ্রসূ ইরানের সঙ্গে, তাহলে আমরা যুদ্ধবিরতিতে যাব। সাংবাদিকরা বলে যে তাহলে $2 বিলিয়ন কেউ চাইলেন কংগ্রেসের কাছে। ট্রাম্প বলতেছেন সেগুলো আসলে ইমার্জেন্সি বাজেট, এগুলো রাখা লাগে, এই জন্য রেখেছি। তো এদিকে আবার গালফ কান্ট্রিগুলো, সৌদি আরব, কাতার, কুয়েত, ওমান, আরব আমিরাত, এরা ট্রাম্পকে বলেছে যে আপনার এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা, কাজে আপনি যুদ্ধটা আপাতত বন্ধ করেন। তখন ট্রাম্প বলছে যে যদি যুদ্ধ বন্ধ করি, তাহলে তোমরা এই সকল গালফ কান্ট্রি মিলে আমাকে $2.5 ট্রিলিয়ন দিবা। $2.5 ট্রিলিয়ন মানে বোঝেন, $10 লক্ষ 1 মিলিয়ন, 1000 মিলিয়নে 1 বিলিয়ন, 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন, সেরকম $2.5 ট্রিলিয়ন দিবা। আর যদি মনে করো যে আমি যুদ্ধ চালিয়ে যাব, তাহলে $5 ট্রিলিয়ন দিবা, মানে মগের মূল্য আর কি। আচ্ছা, ট্রাম্প কি যুদ্ধ আরব দেশগুলিকে জিজ্ঞাসা করে নাই তো? ট্রাম্প যুদ্ধ করছে ইসরায়েলকে সঙ্গে নিয়ে, ইসরায়েলের পরামর্শ অনুসারে। তাহলে কেন টাকা দিবে আরব দেশগুলো? তার মানে এই আরব দেশগুলো এখন পড়ছে মহাবিপদে। এবং ওই ইরান শুধু ক্ষেপণাস্ত্র মারে এই আরব দেশগুলোর বিভিন্ন এনার্জি সেক্টরে, বিমানবন্দরে। আর যদি পানি শোধনাগারে হামলা চালায় ইরান, তাহলে তো খুবই বিপজ্জনক অবস্থা হবে। কারণ এই সব দেশগুলোতে আসলে আমাদের বাংলাদেশের মতো মিষ্টি পানি সরবরাহ নাই যে নলকূপ বসালে মিষ্টি পানি আসে। তারা সমুদ্র থেকে এই লবণাক্ত পানিটাকে পরিশোধন করে মিষ্টি করে তারপর শহরে সাপ্লাই দেয়। এবং এই পানি যদি বন্ধ হয়ে যায়, তাহলে কেউ বাঁচবে না। এগুলো কি আরব দেশ বোঝে না? বোঝে তো। এই কারণেই তারা ট্রাম্পকে বলছে যুদ্ধ থামান। ট্রাম্প বলতেছে তাহলে $2.5 ট্রিলিয়ন দাও, আর যুদ্ধ চললে $5 ট্রিলিয়ন দাও, মামুবাড়ির আবদার। অবশ্য আরব দেশগুলোতে রাজি হয়নি। এখন ট্রাম্পকে জিজ্ঞেস করা হলো যে যুদ্ধবিরতি হলে আপনি কেন মধ্যপ্রাচ্যে বিশাল পরিমাণ সৈন্য পাঠাচ্ছেন? ট্রাম্প হাসে, বলে কত কি দরকার আছে, দরকারের তো অভাব নেই। তার মানে হচ্ছে আসলে তার মনের ভিতর শয়তানি, সে আসলে কোনো কিছু ঠিকঠাক করে বলতেছে না। তিনি আজকে 5 দিনের জন্য যুদ্ধবিরতি ডাক দিয়েছেন, কিন্তু 5 দিন পরে তিনি হয়তো আবার আক্রমণও করতে পারেন। এই জন্য ট্রাম্পকে এখন কেউ বিশ্বাস করে না। কারণ ট্রাম্প এর আগে অনেকবার আলোচনার মধ্যে কিন্তু ইরানের উপর হামলা করেছে। এবং আরেকটা বিষয় হচ্ছে কি জানেন, সেটা হচ্ছে যে ইরানের উপর কিন্তু ইসরায়েল এবং আমেরিকার হামলা আগের চেয়ে অনেক কমে গিয়েছে। পক্ষান্তরে মধ্যপ্রাচ্যের উপর কিন্তু ইরানের হামলা বেড়েছে, কিন্তু ইরানের উপর আমেরিকা ইসরায়েলের হামলা কিন্তু অনেক কমে গিয়েছে। এবং ইরান কিছুটা হলেও তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিন্তু পুনরায় চালু করতে পেরেছে। আপনার টেলিভিশনে দেখেছেন যে ইসরায়েলের F-35 বিমানকে ইরান ভূপাতিত করেছে রকেট মেরে। সুতরাং এই ইরানের আকাশে আগের মতো আমেরিকা এবং ইসরায়েলের বিমানগুলো ফ্রিলি উঠতে পারতেছে না। তাদের ভয়ে থাকতে হচ্ছে যে কখন কোন রকেট এসে বিমানটাকে ধ্বংস করে দেয়। এই কারণে বাধ্য হয়ে ইরানের উপর হামলা আগের চেয়ে অনেক কমিয়ে দিয়েছে আমেরিকা এবং ইসরায়েল। এবং ট্রাম্প জানে যে এই হরমুজ প্রণালী ট্রাম্প জীবনেও দখলে নিতে পারবে না, রাখতে পারবে না। এই কারণে ট্রাম্প আজকে সাংবাদিকদের বলতেছে যে আমি এবং আয়াতুল্লাহ মিলে যৌথভাবে হরমুজ প্রণালী পরিচালনা করব। আয়াতুল্লাহ মানে মুস্তফা খামেনি, যে মুস্তফা খামেনির মাথার দাম ধরেছেন $5 বিলিয়ন, ইরানের সকল নেতাদেরকে মেরে ফেলেছেন, তার বাবাকে মেরে ফেলেছেন। এখন সেই মুস্তফা খামেনি আর সে মিলে নাকি এই হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করবে। মানে ভন্ডামি আর কাকে বলে আপনি বলেন তো? সাংবাদিকরা জিজ্ঞেস করেছে যে ইরানের কার সঙ্গে আলোচনা হয়েছে?
সেটা বলা যাবে না, তবে যার সঙ্গে আলোচনা হয়েছে তিনি একজন চমৎকার মানুষ। আচ্ছা, এই ট্রাম্প না বললো গত পরশুদিন যে ইরানের কেউই নাই, সব মারা গেছে। আমরা আলোচনা করতে চাই কিন্তু তাদের কেউ নাই, সবাই মারা গেছে, তাদের কাউকে পাচ্ছি না। তাহলে এখন আবার কাকে পেলেন আলোচনা করার জন্য? ওদিকে তো আগেই বললাম যে আরব কান্ট্রিগুলো ট্রাম্পের হাতে পায়ে ধরেছে যে প্লিজ 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 তোমরা ইরানের কোনো এনার্জি সেক্টরে আঘাত হানবা না, যদি হানো তাহলে ইরান এমন মিসাইল মারবে যে মধ্যপ্রাচ্যের সকল তেল গ্যাস ক্ষেত্রগুলো ধ্বংস করে দিবে এবং আমরা না খেয়ে মারা যাব। এবং ইরান কিন্তু এটা করবে এবং ইরানের সক্ষমতা আছে। তো সেদিক বিবেচনা করেও ট্রাম্প হয়তো এই 5 দিনের যুদ্ধবিরতির সিদ্ধান্ত নিয়েছে। এখন ট্রাম্প বলতেছে 5 দিনের যুদ্ধবিরতি, কিন্তু ইরান কিন্তু অস্বীকার করেছে। ইরান বলেছে যে আমাদের উপর যেই অন্যায় হামলা হয়েছে, আমাদের সিনিয়র নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে, আমরা এর প্রতিশোধ নেওয়ার আগ পর্যন্ত থামবো না। এখন কিন্তু যুদ্ধ বন্ধ করার ক্ষমতা ট্রাম্পের নেই। এখন ট্রাম্প এমন এক গ্যারাকলে পড়েছে, মানে কোনো কিছুতে আসলে যুদ্ধ থেকে ট্রাম্প বের হয়ে আসতে পারতেছে না। এই কারণে ট্রাম্প আসলে নিজেই পাকিস্তান, মিশর এবং তুরস্ককে ধরে মধ্যস্থতা করাচ্ছে। এবং শোনা যায় যে ইরানের কারো কারোর সঙ্গে আলাপ হয়েছে। একটু আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের সঙ্গে টেলিফোনে কথা হয়েছে। সেখানে ইরান 3টা শর্ত দিয়েছে। শর্ত নাম্বার 1, এই যুদ্ধ বিরতিতে কাজ হবে না, একটা যুদ্ধের একটা পার্মানেন্ট সমাপ্তি টানতে হবে। 2 নম্বর হচ্ছে আরব কান্ট্রি, ইসরায়েল এবং আমেরিকা সহ কয়েকটা দেশ সাইন করবে কাগজে যে কখনো আর তারা ইরানকে আক্রমণ করবে না। জাতিসংঘের মহাসচিব, রাশিয়া এবং চীনের প্রেসিডেন্টরা সই দিবে গ্যারান্টর হিসাবে যে কখনো আর তারা ইরানকে আক্রমণ করবে না। 3 হচ্ছে আমেরিকা এবং ইসরায়েল এবং আরব দেশগুলো ইরানে যে ধ্বংস হয়েছে সেই ধ্বংসের ক্ষতিপূরণ দিতে হবে। এখন আমেরিকা এতে রাজি হয় কিনা সেটা স্পষ্ট না, রাজি না হওয়ার সম্ভাবনাও আছে। অথবা প্রথম 2টা মানলেও পরের গুলো মানবে না, বা প্রথম 1টা মানলেও পরের 2টা মানবে না। কিন্তু এই বিষয়টা স্পষ্ট যে সমস্ত বিশ্বে আমেরিকার প্রভাব অলরেডি কমতে শুরু করেছে এবং এই যুদ্ধে পরাজয়ের পরে সমস্ত বিশ্বে আমেরিকার যে মোড়লগিরি, সেই মোড়লগিরির পতন হবে। আস্তে আস্তে পেট্রো ডলার সিস্টেম আস্তে আস্তে ভেঙে যাবে, সময় লাগবে বাট আস্তে আস্তে কিন্তু ভেঙে যাবে এবং বিশ্ব বুঝে যাবে যে পৃথিবীতে আমেরিকার কথাই শেষ কথা না, আমেরিকাও কিন্তু পরাজিত হয়। কারণ ট্রাম্প বলেছিল 48 ঘন্টার মধ্যে যদি হরমুজ প্রণালী না খোলো তাহলে আমরা এটা করব ওটা করব। 48 ঘন্টা তো শেষ, কি হয়েছে? কিছুই হয়নি, বরঞ্চ আরো ট্রাম্প আগ বাড়িয়ে বলেছে আমি যুদ্ধবিরতি চাই। আমি বলেছিলাম না যে ট্রাম্প নিজেকে নিজে বিজয় ঘোষণা করবেন, ওই 4-5 দিন পরে নিজেকে বিজয় ঘোষণা করে তিনি সরে যাবেন। ট্রাম্প কিন্তু এই যুদ্ধে অলরেডি হেরে গিয়েছেন, কিন্তু চুপচাপ আছেন যে কিভাবে সম্মানের সহিত যুদ্ধ থেকে বের হয়ে আসা যায়, যাতে মানুষ না বলতে পারে যে ট্রাম্প সাহেব আপনি পরাজিত হয়েছেন। এই উপায়টাই এখন ট্রাম্প খুঁজতেছেন। আলোচনা করি যে আসলে ইরান কি কৌশলে জয়লাভ করলো। দেখুন, ইরান কিন্তু গত 20 বছর ধরেই এই যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ইরান জানতো যে এক সময় না এক সময় কিন্তু এই ইসরায়েল আমেরিকা তাদের উপর আক্রমণ করবেই এবং তারাও মরণ কামড় দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল। সেটা হচ্ছে যে ইরান জানতো যে এই মার্কিন বাহিনীকে, ইসরায়েলি বাহিনীকে পরাজিত করা সম্ভব না। এই কারণে তারা এমন একটা ব্যবস্থা করেছিল যাতে তাদের এই যুদ্ধের খরচটা অনেক ব্যয়বহুল হয়, যাতে তারা বহন করতে না পারে। যেমন আপনার একটা ক্ষত হয়েছে, সেই ক্ষত সারাতে অনেক পয়সা লাগবে, সুতরাং আপনি চাইবেন না আপনার এই ক্ষত আরো বাড়ুক। সুতরাং ইরান এই আমেরিকা ইসরায়েলের যুদ্ধের খরচটা অত্যন্ত বাড়িয়ে দিয়েছে, অনেক ব্যয়বহুল করেছে, যাতে এটা তারা বহন করতে না পারে। আমি অনেকবার আলোচনা করেছি যে ইরানের একটা শাহেদ ড্রোন $10,000 দাম। এই $10,000 কিন্তু বাংলাদেশের মধ্যবিত্ত লোকের কাছে থাকে না, $10,000 $15-16 লাখ টাকা। সেই শাহেদ ড্রোনকে ধ্বংস করতে আমেরিকা ইসরায়েল মিলিয়ন ডলার খরচ করে ইন্টারসেপ্টর মারে, বিমান দিয়ে রকেট মারে, আরো কত কি। এগুলো তো আলোচনা আমি আগে করেছি। তো এইভাবে যুদ্ধের খরচটা একদম ব্যয়বহুল করে ফেলা, যাতে এটা বহন করতে না পারে, এবং সেটাই হয়েছে। এবং যেই সব কারণে এই যুদ্ধে ইরান জয়লাভ করেছে তার ভিতরে প্রধান কারণ হচ্ছে ভৌগোলিক অবস্থান। দেখুন, এই ভৌগোলিক অবস্থানের কারণে কিন্তু ইরান এই যুদ্ধে জয়লাভ করেছে, এটা প্রধান কারণ। 3 দিকে পাহাড় ঘেরা, একদিকে খোলা, সেই দিকে হরমুজ প্রণালী, যে হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 20% তেল যায়, সেই হরমুজ প্রণালী ইরান বন্ধ করে দিয়েছে, কোনো উপায় নাই। সৌদি আরব লোহিত সাগর হয়ে বাব-আল মানদেব দিয়ে তেল বিক্রি করে সেইখানেও মিসাইল মারবে হুমকি দিয়েছে। আর দ্বিতীয় হচ্ছে কূটনীতি। প্রেসিডেন্ট
ইরানের পররাষ্ট্রমন্ত্রী তারা কনস্ট্যান্টলি বিভিন্ন বিশ্ব নেতাদের সঙ্গে ফোনে কথা বলতেছেন। নরেন্দ্র মোদী, তারপরে শি জিনপিং, ভ্লাদিমির পুতিন, জাপানের প্রধানমন্ত্রী, কোরিয়ার প্রধানমন্ত্রী, সবার সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাচ্ছেন এবং তারা বলতেছেন যে এই যুদ্ধ আমাদের উপর অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া হয়েছে। তৃতীয়ত হচ্ছে কৌশল। কৌশল কি? কৌশল হচ্ছে যে এই যে যুদ্ধের কৌশলগুলা, দেখুন প্রথম প্রথম কিন্তু ইরান ছোট ছোট ক্ষেপণাস্ত্র ছাড়তো, রকেট ছাড়তো, শাহেদ ড্রোন ছাড়তো, কম দামি। কিন্তু লাস্ট কদিনে দেখেছেন যে ইরান ভয়ঙ্কর ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র মারতেছে এবং ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরায়েলের পরমাণু কেন্দ্রে হামলা চালিয়েছে এবং সেখানে প্রায় 200-300 লোক হাসপাতালে। ইসরায়েল বলতেছে 200-300 লোক হাসপাতালে, কিন্তু একজনও মারা যায় নাই, ওদের শুধু আহতই হয় কিন্তু নিহত হয় না। এই ব্যাপারটা আমি বুঝলাম না। মানে 200 লোক আহত হয়, 100 লোক আহত হয়, 300 লোক আহত হয়, একজনও মরে না। যদিও শুনলাম যে 16 জনের অবস্থা আশঙ্কাজনক। দেখা যাক কি হয়। তো এখন ইসরায়েলিরা মনে করতেছিল যুদ্ধ মানে এই 2-1টা মাঝে মধ্যে রকেট টকেট পড়ে, কিন্তু ইসরায়েলিরা এখন বুঝতেছে যে আসলে তাদের দেশও এই ভয়ঙ্কর অবস্থার মুখোমুখি। তাদের পক্ষেও আর যুদ্ধ কন্টিনিউ করা সম্ভব না, অর্থনীতি ধ্বংস হয়ে যাবে। গতকালকে নেতানিয়াহু বলেছিল যে হে বিশ্ব নেতারা, আপনারা আসেন আমাদের সঙ্গে যুদ্ধ করেন ইরানের বিরুদ্ধে। তো বিশ্ব নেতারা খেয়ে দেয় কাজ নাই, তাই না? ব্রিটিশ প্রধানমন্ত্রী তো বলেছে আজকে ফোন করে ট্রাম্পকে যে আপনি যদি এই যুদ্ধ কন্টিনিউ করেন তাহলে ইংল্যান্ডের অর্থনীতি ধ্বংস হয়ে যাবে, আমরা আর টিকতে পারবো না। এখন ইংল্যান্ড তো হচ্ছে আমেরিকার সবচেয়ে বড় পার্টনার, এই যুদ্ধ বিষয়ক পার্টনার। তো এই সমস্ত কারণে আসলে ট্রাম্প এমন চোরাবালির ভিতরে পড়েছে যে তার আসলে এই যুদ্ধবিরতি ঘোষণা করা ছাড়া আর তার কোনো উপায় ছিল না। আসলে ইরান মূলত 3 কারণে জয়লাভ করেছে। এক হচ্ছে ভৌগোলিক অবস্থান, 2 নম্বর হচ্ছে কূটনীতি, 3 নম্বর হচ্ছে যুদ্ধের কৌশল। এই 3টা কারণে মূলত ইরান জয়লাভ করেছে আমেরিকার বিরুদ্ধে এবং আমেরিকার কোনো প্ল্যান ছিল না। আমেরিকা ইরানকে মিসজাজ করেছে। যেমন ট্রাম্প কিন্তু বলেছে সরাসরি যে আমরা যখন ইরানে হামলা করলাম, হামলা করার পর ইরান যখন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে হামলা শুরু করলো তখন আমি আশ্চর্য হয়ে গিয়েছিলাম, আমরা এটা আশা করিনি। ট্রাম্প মনে করছিল যে ইরান হামলা করলে করবো ইসরায়েলে, কিন্তু সৌদি আরব, কাতার, কুয়েত, আবুধাবি, আরব আমিরাত এখানে হামলা করবে কেন? ওমান, কিন্তু বাহরাইন, কিন্তু ইরান ওইসব দেশগুলোতে হামলা করেছে, যেটা ট্রাম্পের চিন্তার ভিতরেও ছিল না। তো শুরু থেকেই যুদ্ধে বিভিন্ন ক্ষেত্রে প্রতিদিন ভুল করেছে, এক ভুল শোধরাতে নতুন ভুল করেছে, সেই ভুল শোধরাতে আবার ভুল করেছে, কন্টিনিউ ভাবে আমেরিকা এরকম ভুল করেছে। পক্ষান্তরে ইরান ছিল একদম সুসংগঠিত, ওয়েল অর্গানাইজড এবং ইরান বুঝেছে কিন্তু যে ইরানের বড় বড় নেতাদেরকে হত্যা করা হবে। এই কারণে ইরান তাদের যে মুজাইক ডিফেন্স সিস্টেম, তাদের যে ডিসেন্ট্রালাইজেশন এবং তাদের যে ক্ষমতার যে অর্ডারটা, যে এরপরে এমন করে সাজিয়ে তারা এমন ভাবে করেছে যে আসলে আর কিছু করার ছিল না। এবং দর্শক, এই ইরান যুদ্ধে জিতে এটাই প্রমাণ করলো যে যত বড় শক্তি আসুক না কেন, আপনি ছোট হলেও, দুর্বল হলেও, যদি আপনি সাহস রাখেন, সৎ থাকেন এবং মেধা দ্বারা, প্রজ্ঞা দ্বারা, সর্বশক্তি ব্যবহার করে আপনি চেষ্টা করেন, তাহলে আপনি পরাশক্তিকেও পরাজিত করতে পারেন। এবং ইরান সেটা করে দেখিয়েছে। এবং এই যুগে যুগে এই ইরানের সাহসিকতাকে, ইরানের শক্তিমত্তাকে, ইরানের বীরত্বকে মানুষ মনে রাখবে পৃথিবীর ইতিহাস।